my daughter. Why? This is your blood. বিশ্বাস এটা এমন একটা শব্দ যার উপর নির্ভর করে আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই ব্যস্ত জীবনে সংসারের সমস্ত কাজ নিজে করা সম্ভব হয় না, তাই আমরা বিশ্বাস করে নিজের সংসার, এমনকি কখনো কখনো কিছু ওয়ার্কিং ওমেন তাদের কলিজার টুকরা সন্তানকেও অপরিচিত মানুষের কাছে রেখে নিশ্চিন্তে বাইরে কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যদি সেই বিশ্বাসটাই হয়ে যায় সবচেয়ে বড় ভুল, যদি সেই মানুষই ধ্বংস করে দেয় একটা পরিবারকে, আজকের গল্পটা সেই সতর্কবার্তা, যেই গল্প বদলে দেবে আপনার চিন্তা, আপনার বিশ্বাসের সংজ্ঞা পর্যন্ত। তাহলে চলুন আর স্কিপ না করে একটা বাস্তবধর্মী মুভির গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই একটা বাড়িতে ছোট্টখাট্ট একটা পরিবারকে দেখা যায়। এই পরিবারে আছে ছোট্ট মেয়ে ক্লোই, তার মা লিন্ডা এবং বাবা মার্ক। লিন্ডা আর মার্ক দম্পতির একমাত্র চোখের মণি ক্লোই, তবে তারা দুজনই চাকরিজীবী। লিন্ডা একটা বড় কোম্পানিতে চাকরি করে আর মার্ক একজন আর্কিটেক্ট। দুজনই নিজেদের প্রফেশন নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, তাই ক্লোইর দেখাশোনা করার জন্য তাদের পরিবারে আরেকজন সদস্য আছে যার নাম বারবারা। বারবারার বেশ বয়স হয়েছে। তিনি লিন্ডার মায়ের বাড়িতেই কাজ করতেন। যখন লিন্ডার মা মারা যায় তখন থেকেই বারবারা লিন্ডার দেখাশোনা করত। বারবারাকে লিন্ডা তার মায়ের চোখেই দেখে। সারাদিন লিন্ডা আর মার্ক বাড়িতে থাকে না। এ সময় তাদের মেয়ে ক্লোই বারবারার কাছেই থাকে। লিন্ডার সংসারের সমস্ত দায়িত্ব বারবারার উপর। আজ মার্ক এবং লিন্ডার বিবাহবার্ষিকী। কাজ শেষ করে বাড়ি ফেরার পর তাদের মেয়ে ক্লোই তাদের দুজনকে ভায়োলিন বাজিয়ে শোনায়। ক্লোইর বয়স মাত্র 4। এত ছোট বয়সে সে খুব সুন্দর ভায়োলিন বাজাতে পারে। লিন্ডা মেয়েকে তার এই প্রতিভার জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করে। এরপর তারা দুজনে রাতে বাইরে ডিনার করতে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে লিন্ডা বারবারাকে বলে তিনি যেন ক্লোইকে রাতের ডিনার করিয়ে দেয়, আর আজ রাতটা যেন বারবারা তাদের বাড়িতেই থাকে, কারণ মার্ক এবং লিন্ডার বাড়িতে ফিরতে অনেক রাত হবে। লিন্ডা এবং মার্ক চলে গেলে ক্লোই বারবারাকে বলে সে ডিনারে ম্যাকারনি খেতে চায়। এদিকে ডিনারে এসেও মার্ক এবং লিন্ডা নিজেদের কাজ নিয়েই একে অপরের সাথে আলোচনা করে। অন্যদিকে বারবারা ক্লোইর জন্য ম্যাকারনি তৈরি করতে রান্নাঘরে আসে, কিন্তু বারবারার শরীরটা বিশেষ ভালো নেই। হঠাৎ তিনি কেমন অন্যমনস্ক হয়ে যান। ওদিকে বাচ্চা মেয়েটার ভীষণ ক্ষুধা লেগেছে। ক্লোই লক্ষ্য করে ম্যাকারনি সেদ্ধ করার জন্য পানি ফুটে গেছে, কিন্তু বারবারা এখনো পানিতে ম্যাকারনিগুলো দিচ্ছে না। ক্লোই বারবারাকে বলে তুমি এত দেরি করছো কেন, আমাকে দাও, আমি রান্না করছি। এরপর ক্লোই ম্যাকারনির প্যাকেটটা বারবারার হাত থেকে নিয়ে নেয় আর নিজেই ফুটন্ত পানিতে ম্যাকারনিগুলো ঢালতে যায়। ফুটন্ত পানি ছিটকে এসে তার নরম হাতে পড়ে, সাথে সাথে ক্লোইর হাতটা জ্বলে যায়। তখন লিন্ডার ফোনে একটা কল আসে, তার ছোট্ট বাচ্চাটার হাত পুড়ে গেছে। কথাটা শুনেই ডিনার ডেট বাদ দিয়ে লিন্ডা এবং মার্ক পড়িমড়ি করে বাড়িতে চলে আসে। বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। হসপিটাল থেকে একজন ডাক্তার এসেছে। ক্লোই এখন ঝুঁকিমুক্ত। লিন্ডা ডাক্তারের কাছে বারবারার কথা জানতে চাইলে ডাক্তার লিন্ডাকে জানায় বারবারা ডাইনিংয়ে বসে আছে, তবে তার শরীর একেবারেই ভালো নেই। ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করছে বারবারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মানুষেরা কোনো কথাই মনে রাখতে পারে না। কিছু সময়ের জন্য তাদের স্মৃতি লোপ পায়। বারবারার অনেক বয়স হয়েছে, তাই স্মৃতিশক্তি লোপ পাওয়ার রোগটা তার জন্য খুবই স্বাভাবিক। এটা শুনে লিন্ডা বারবারার কাছে আসলে বারবারা কান্নায় ভেঙে পড়েন। তিনি লিন্ডার কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। বারবারা বলেন আমাকে ক্ষমা করে দিও লিন্ডা, আমি তোমার মেয়েকে দেখে রাখতে পারিনি। লিন্ডা বারবারাকে শান্ত করে বলে তুমি এখন কয়েকদিনের জন্য রেস্ট নাও। আমি তোমার এই বয়সে এসেও তোমার উপর অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম। আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। এখন থেকে তোমাকে আর ক্লোইর দেখাশোনা করতে হবে না। এ কথা শুনে বারবারার আরও মন খারাপ হয়ে যায়। তার মনে আরও বেশি অপরাধ বোধ কাজ করছে, কারণ ক্লোইকে তিনি নিজের নাতনির মতোই স্নেহ করেন। এদিকে ক্লোই বারবারাকে মিস করতে থাকে, কিন্তু লিন্ডার কাছে তার নিজের সন্তানের আগে কিছুই না। আজ ক্লোইর এর থেকে বড় কোনো বিপদ হতে পারত। রাতে লিন্ডা এবং মার্ক নিজেদের মধ্যে আলোচনা করে। লিন্ডার মতে তাদের নতুন বেবিসিটার খুঁজতে হবে, যে তাদের অনুপস্থিতিতে ক্লোইর যত্ন করবে। কিন্তু মার্ক এটাতে মোটেও রাজি না। সে তার কলিজার টুকরা মেয়েকে কোনো অল্প বয়সী কিশোরীর হাতে ছাড়তে চায় না। লিন্ডা তাকে বুঝিয়ে বলে এভাবে তারা বাড়িতে থাকতে পারবে না, কারণ তারা দুজনেই বাইরে কাজ করে।
তাই যত দ্রুত সম্ভব তাদেরকে একজন বিশ্বস্ত বেবিসিটার খুঁজতে হবে। তবে আজকের ঘটনার পর দুজনই অন্য কারো হাতে তাদের মেয়েকে রাখতে ভয় পাচ্ছে। এরপর সিন শিফট হলে লিন্ডাকে তার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে দেখা যায়। অফিসের সব এমপ্লয়িকে তাক লাগিয়ে লিন্ডা একটা প্রজেক্টের দায়িত্ব পেয়ে যায়। এরপর লিন্ডার এক সহকর্মী তার রুমে আসে, তার নাম জেস। জেস লিন্ডাকে তার এত বড় দায়িত্ব পাওয়ার জন্য কংগ্রাচুলেট করে। এরপর জেস জিজ্ঞাসা করে, 3 সপ্তাহ হয়ে গেল, তুমি কি এখনো কোনো বিশ্বস্ত বেবিসিটার খুঁজে পাওনি? লিন্ডা বলে, পেয়েছি, তবে তাদের কাউকে আমার দায়িত্ববান মনে হয়নি। আমি যার তার কাছে আমার মেয়েকে ছাড়তে চাচ্ছি না। আপাতত মার্ক বাড়িতেই থাকছে ক্লোইর দেখাশোনা করার জন্য। জেস লিন্ডাকে পরামর্শ দেয়, লিন্ডা চাইলেই তার বাড়িতে বেবিসিটারের জন্য একটা হিডেন ক্যামেরা রাখতে পারে। কিন্তু লিন্ডার মতে এমনটা করা ঠিক নয়, কারণ প্রতিটা মানুষেরই একটা প্রাইভেসি আছে। জেস বলে, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার মনে হয় তুমি যেহেতু ওয়ার্কিং ওমেন আর তোমরা দুজনেই বাড়ির বাইরে থাকো, এই অবস্থায় চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করা ঠিক নয়। আমার পরামর্শটা ভেবে দেখতে পারো, আমি তোমাকে হিডেন ক্যামেরার ব্যবস্থা করে দিব। অন্যদিকে মার্ক তার মেয়েকে নিয়ে নিজের কাজে ব্যস্ত। মার্ক যেহেতু একজন আর্কিটেক্ট, তাই সে চিন্তা করছে বাড়িতে বসে না থেকে সে তার পুরনো বাড়িটা সুন্দর করে রেনোভেট করবে। এরপর যদি কোনো ভালো পার্টি পায় তাহলে মার্ক তার এই বাড়িটা বিক্রি করে দিবে। ফলে আপাতত সে ক্লোইর দেখাশোনাও করতে পারবে, তার সাথে নিজের কাজও করতে পারবে। কিন্তু ক্লোই তো ছোট মানুষ, তাই তার কৌতূহল অনেক বেশি। সে এটা ওটা তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে। এতে মার্ক বিরক্ত হয়ে ক্লোইকে বলে, তোমাকে বাড়ির ভিতর থাকতে বললাম, কেন বারবার বেরিয়ে আসছো? মার্ক ক্লোইকে শান্ত করার জন্য বলে, তুমি বাইরে যেয়ে খেলা করো, আমি আমার কাজটা শেষ করে তোমাকে আইসক্রিম খাওয়াবো। ক্লোইর একা একা এভাবে খেলতে ভালো লাগছে না, সে খুবই বোর ফিল করছে। এরপরই বাগানের পাশে সে তার বাবার ড্রিল মেশিনটা পড়ে থাকতে দেখে। ক্লোই মনে করে এটা কোনো খেলনা বন্দুক, তাই সে এটা হাতে তুলে খেলতে শুরু করে। মার্ক কাজে ব্যস্ত থাকায় তার দিকে অতটা খেয়াল করে না। ক্লোই এই ড্রিল মেশিনটা অন করতেই যাবে, এমন সময় একটা মেয়ে মানুষের হাত তাকে আটকায়। কিছুক্ষণ পর ক্লোই তার বাবার কাছে যে খুশি মনে বলতে থাকে, বাবা দেখো, আমার একটা নতুন বন্ধু হয়েছে। মার্ক দেখে ক্লোইর সাথে এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা মার্ককে দেখে তার পরিচয় দেয়, তার নাম হেথার। সে রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছিল। হেথার ক্লোইর হাতে ড্রিল মেশিনটা দেখে তাকে আটকায়। হেথার মার্কের সাথে টুকটাক কথা বলে। সে ক্লোইর হাতের ক্ষতটা সম্পর্কে জানতে চায়। মার্ক তাকে সবটা খুলে বলে। এ সময় ক্লোই খুব মন খারাপ করে বলে, এটার জন্য আমার স্কুলের বন্ধুরা আমার সাথে মিশতে চায় না। এটা শুনে হেথার ক্লোইকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এটা নিয়ে দুঃখ করার মতো কিছুই নেই। পোড়া দাগটা তোমার নিজস্ব দাগ, যেটা তোমার অন্য বন্ধুদের কাছে নেই, তাই তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হিংসে করে। খুব অল্প সময়ের মধ্যেই ক্লোইর সাথে হেথারের একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। মার্ক এটা লক্ষ্য করে, তার কাছেও হেথার মেয়েটাকে ভালোই লাগে। তাই মার্ক আজ হেথারকে তাদের সাথেই ডিনার করতে বলে। লিন্ডা বাড়ি ফিরে হেথারকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। মার্ক তাকে সব ঘটনা খুলে বলে। সে লিন্ডাকে বলে, মেয়েটাকে সারাদিন দেখলাম, সে খুব ভালো একটা মেয়ে। আমরা বরং তার সাথে কথা বলেই বেবিসিটার হিসেবে তাকেই রেখে দেই। খুব অল্প সময়ের মধ্যে মেয়েটা ক্লোয়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছে। কিন্তু লিন্ডার কাছে বিষয়টা ভালো লাগে না। সে চিন্তা করে এই মেয়েটাকে তারা ঠিকভাবে চিনে না, জানে না, তার উপর কিভাবে ভরসা করবে। তবুও লিন্ডা বুঝতে পারে মার্ক এভাবে কাজ বাদ দিয়ে খুব বেশি দিন ক্লোইকে সময় দিতে পারবে না। তাই লিন্ডা রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে হেথারের সাথে কথা বলে। সবচেয়ে কাকতালীয় ব্যাপার হলো হেথার একজন স্টুডেন্ট, তাই সে নিজেও একটা পার্ট টাইম কাজ খুঁজছে। ক্লোইকে দেখাশোনা করার জন্য যদি হেথারকে তারা অ্যাপয়েন্ট করে তাহলে হেথারের অনেক উপকার হবে। কিন্তু লিন্ডা এখনো হেথারকে ঠিকভাবে বিশ্বাস করতে পারছে না। সে বারবার হেথারকে সাবধান করে বলে ক্লোইর যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা বেশ চঞ্চল, হেথার যেন তাকে সবসময় চোখে চোখে রাখে, কারণ ইতিমধ্যেই মেয়েটা বড় বড় দুটো বিপদ থেকে উঠেছে। হেথার সব শর্ত মেনে পরদিন থেকেই কাজ করতে রাজি হয়। লিন্ডারও মেয়েটাকে ভালো লাগে, তবে তার মনের কুডাকা যেন যাচ্ছেই না। তাই লিন্ডা এখনই হেথারকে জয়েন করতে বলে না।
লিন্ডা বলে, তুমি তোমার নাম্বার আর ঠিকানা আমাদেরকে দিয়ে যাও, আমরা তোমার সাথে পরে যোগাযোগ করে নিব। রাতে লিন্ডা যখন তার মেয়েকে ঘুম পাড়াতে যায়, তখন ক্লোই লিন্ডাকে বলে, হেথার কি আমার নতুন বেবিসিটার হতে পারে? লিন্ডা বুঝতে পারে ক্লোইর কাছে হেথারকে ভালো লেগেছে, সে হয়তো হেথারের সাথে ভালো থাকবে। তাই লিন্ডা সাহস করে হেথারকে কল করে বেবিসিটার হিসেবে রেখে দেয়। সেদিন রাতেই লিন্ডা তার সহকর্মী জেসকে কল করে। সে জেসের কাছ থেকে হিডেন ক্যামেরার দোকানের খোঁজ পায়। পরদিন সকালে ক্লোই স্কুলের বাসের জন্য অপেক্ষা করছে। এমন সময় ক্লোইর এক ক্লাসমেট বাইসাইকেল চালিয়ে স্কুলের দিকেই যাচ্ছে। ছেলেটা ক্লোইকে দেখে তার হাতের পোড়া দাগের জন্য ক্লোইকে বুলি করে। হঠাৎ করেই ছেলেটার সামনে হেথার চলে আসে। হেথার ছেলেটাকে হুমকি দিয়ে বলে, ওকে সরি বলো। ছেলেটা তো ভীষণ ভয় পেয়ে হেথারকে সরি বলে। তখন হেথার জোর করে ক্লোইর কাছে তাকে ক্ষমা চাওয়ায়। এতে রাতারাতি ক্লোইর কাছে হেথার এক সুপার হিরো হয়ে যায়। বাচ্চাটা মনে করে তার সব সমস্যার সমাধান একমাত্র হেথার। এদিকে লিন্ডা সেই হিডেন ক্যামেরার দোকানে আসে। এখানে অনেক রকম হিডেন ক্যামেরা আছে। দোকানের লোকটা লিন্ডাকে একটা টেডি বিয়ার দেখায়, কিন্তু এটা দেখলে ক্লোই এটা নিয়ে খেলতে শুরু করবে, তাই লিন্ডা এটা নেয় না। সাধারণত এসব হিডেন ক্যামেরাগুলো ন্যানি বা বেবিসিটারদের উপর নজর রাখতেই ব্যবহার করা হয়। ক্যামেরাটা দেখতে অন্য জিনিসের মতো হলেও মূলত এর মধ্যেই ক্যামেরা সেট করা থাকে। অনেক বাছাবাছির পর লিন্ডা একটা ঘড়ির মতো হিডেন ক্যামেরা কিনে। পরদিন অফিসে বসে লিন্ডা হিডেন ক্যামেরায় সারাদিন তার মেয়ে এবং হেথারের উপর নজর রাখে। অন্যদিকে হেথার যখন ক্লোইর সাথে বাইরে খেলাধুলো করছিল, তখন তাদের বাড়ির সামনে তাদের আগের বেবিসিটার বারবারা আসে। বারবারা দূর থেকে হেথারের সাথে ক্লোইকে দেখে। হেথারকে দেখে বারবারার মনে একটু কষ্ট হয়। হেথার বাড়ির ভেতর গেলে বারবারা ক্লোইর কাছে আসে। তিনি ক্লোইকে আদর করেন। ক্লোই বারবারাকে দেখে খুব খুশি হয়। এমন সময় হেথার বাইরে এসে ক্লোইকে বারবারার সাথে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে ক্লোইকে বারবারার কাছ থেকে সরিয়ে সাবধান করে বলে, ক্লোই, অপরিচিত মানুষের সাথে কথা বলবে না। তখন ক্লোই হেথারকে বলে যে ইনি বারবারা, ক্লোইর আগের বেবিসিটার। এটা শুনে হেথার একটু আশ্বস্ত হয়। সে ক্লোইকে বলে, তুমি একটু ভিতরে যে খেলো, আমি আসছি। ক্লোই ভিতরে চলে গেলে বারবারা হেথারকে বলে, ওদের পরিবারটা অনেক ভালো, আমি অনেক দিন ধরেই ওদের বাড়িতে কাজ করি, এখন আমি ওদেরকে অনেক মিস করি, এজন্যই দেখা করতে আসলাম। হঠাৎ করেই হেথার বারবারার উপর খুব রুড বিহেভ করে। সে বারবারাকে বলে, খবরদার, এই বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। তুমি বাচ্চাটার হাত পুড়িয়েছ। এই পরিবারের কেউ তোমাকে পছন্দ করে না, সবাই তোমার উপর ভীষণ রেগে আছে। হেথার বারবারাকে ভীষণ গালাগালি করে তাড়িয়ে দেয়। এসব শুনে বারবারার ভীষণ কষ্ট পায়। তখনই লিন্ডা ফিরে আসে। সে বারবারাকে চলে যেতে দেখে। লিন্ডা পিছন থেকে বারবারাকে অনেকবার ডাকাডাকি করে, কিন্তু বারবারার বয়স হয়েছে, সে কানে ঠিকভাবে শুনতে পায় না। লিন্ডা হেথারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, বারবারা তোমাকে কি বলছিল? তুমি তাকে আটকালে না কেন? এবার হেথার লিন্ডার সামনে একেবারে পোল্টি খেয়ে বলে, এই মহিলাটা কে আমি চিনি না, সে হঠাৎ করেই এসে আমাকে গালাগাল করতে শুরু করলো। সে বলল আমি নাকি তার চাকরি খেয়েছি। এভাবেই হেথার লিন্ডার কাছে ভালো সাজে আর বারবারার নামে বদনাম করে। লিন্ডা হেথারকে জড়িয়ে ধরে আর হেথার লিন্ডাকে জড়িয়ে ধরে নেকা কান্না জুড়ে দেয়। এতে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় যে হেথার মোটেও কোনো সুবিধার মানুষ না, সে খুব ধূর্ত আর কোন এক খারাপ উদ্দেশ্য নিয়েই সে এই পরিবারে ঢুকেছে। রাতে ডিনার তৈরি করার সময় লিন্ডা এবং হেথার একে অপরের সাথে অনেক গল্প করে। লিন্ডা হেথারের প্রশংসা করে, কারণ হেথার খুব অল্প বয়সেই স্বাবলম্বী হয়েছে। হেথার তার বয়সের তুলনায় বেশ ম্যাচিওরও বটে। এবার হেথার লিন্ডাকে জিজ্ঞাসা করে, কেন, আমার বয়সে কি আপনি ম্যাচিওর ছিলেন না? লিন্ডা খানিক চুপ থেকে উত্তর দেয়, তোমার বয়সে আমি অনেক ভুল করেছি, বেশ ইম্যাচিওর ছিলাম। ডিনার করার সময় হঠাৎ টেলিফোন বেজে ওঠে। সবাই খাওয়া দাওয়া করছে, তাই হেথার লিন্ডাকে বলে, আমি ফোনটা ধরছি। আর সে ফোনটা রিসিভ করে। বারবারা কল করেছে। তিনি আবারও লিন্ডার কাছে ক্ষমা চায়। বারবারা খুব কষ্ট পেয়েছে,
তখন হেথার আবারও বারবারাকে গালাগাল করে ফোন কেটে দেয় আর এই বাড়িতে ফোন করতে নিষেধ করে। হেথার সবাইকে মিথ্যে বলে যে কল সেন্টার থেকে কল এসেছে। অন্যদিকে মাঝরাতে বারবারা টিভি দেখছে, তার ঘুম আসছে না। তখনই সে তার বাড়িতে কারো উপস্থিতি টের পায়। বারবারা খানিক ভয় পেয়ে যায়। এবার তার বাড়িতে এক কালো ছায়া দেখা যায়। পরদিন লিন্ডা অফিসে আসলে তার কাছে একটা কল আসে। একজন পুলিশ অফিসার কল করে লিন্ডাকে জানায় বারবারা আর বেঁচে নেই, তিনি সুইসাইড করেছেন। বারবারার এমন মৃত্যুর কথা শুনে লিন্ডা প্রচণ্ড ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারে না যে বারবারা কেন সুইসাইড করতে যাবে। এই খবরটা শুনে লিন্ডা আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে পড়ে। সে তার অনেক দরকারি একটা মিটিং না করে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে লিন্ডা খবরটা তার মেয়ে ক্লোইকে জানায়। ছোট্ট ক্লোই মৃত্যু কি তা বোঝে না। সে শুধু বোঝে বারবারার সাথে আর কখনোই তার দেখা হবে না। লিন্ডা হেথারকে জিজ্ঞাসা করে গতকাল যখন বারবারা তাদের বাড়িতে এসেছিল তখন কি হেথার তাকে এমন কোনো কথা বলেছিল যাতে বারবারার মন খারাপ হয়। হেথার লিন্ডাকে বলে সে বারবারাকে এমন কিছুই বলেনি। এবার হেথার লিন্ডাকে বলে মন খারাপ করবেন না, আমি শুনেছি ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীরা মানসিকভাবে ভেঙে পড়ে, হয়তো মানসিক চাপ থেকেই তিনি সুইসাইড করেছেন। হেথারের এই কথাটা শুনে লিন্ডা বেশ অবাক হয়ে যায়, কারণ বারবারা যে সুইসাইড করেছে এটা লিন্ডা একবারও তাকে বলেনি। তাহলে হেথার কিভাবে জানলো যে বারবারা সুইসাইড করে মারা গেছে? লিন্ডা এবং মার্ক তাদের মেয়ে ক্লোইকে হেথারের কাছে রেখে বারবারার ফিউনারেলে যায়। তারা চলে যেতেই হেথার গোটা বাড়িটা পরিষ্কারের কাজে লেগে পড়ে। বাড়ির প্রত্যেকটা জিনিস হেথার খুব ভালোভাবে পরিষ্কার করে, এমনকি কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে রাখে। বাড়িতে ফিরে লিন্ডা এক ঝকঝকে বাড়ি দেখে। হেথার একা হাতে বাড়ির সমস্ত কাজ ছেড়েছে। লিন্ডা বলে তুমি কেন এত কষ্ট করতে গেলে? তবে হেথারের কাছে এটা খুবই স্বাভাবিক। সে লিন্ডাকে বলে আমি বাড়ির কাজ করতে পছন্দ করি, এতে আমার কোনো অসুবিধে নেই। লিন্ডা হেথারকে বলে আমরা তোমাকে অ্যাপয়েন্ট করেছি ক্লোইর দেখাশোনা করার জন্য, তোমার এত কিছু করার প্রয়োজন নেই। লিন্ডার কথায় হেথার কষ্ট পায়। সে কথা না বাড়িয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে বাড়ি ফেরার পর থেকে লিন্ডা হিডেন ক্যামেরার ফুটেজ দেখছে। ভিডিওটাতে দেখা যায় হেথার ক্লোইর সাথে টানা 3 ঘন্টা যাবৎ কথা বলেছে। এটা দেখে লিন্ডার কৌতূহল বেড়ে যায়। সে বুঝে উঠতে পারে না 3 ঘন্টা যাবৎ হেথার তার ছোট্ট মেয়েটার সাথে কি এমন কথা বলছে। লিন্ডা তার মেয়েকে নিয়ে অতিরিক্ত ফ্রাস্ট্রেশনে ভুগছে। এই অনুভূতিটা লিন্ডা কাউকে বোঝাতে পারে না। লিন্ডা সারা দিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাড়ি ফেরার পর থেকে বাকিটা সময় সে হিডেন ক্যামেরার ফুটেজ দেখে কাটায়। মার্ক তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলেও লিন্ডার সেদিকে খেয়াল থাকে না। মার্কের মনে হয় লিন্ডা এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছে। মার্কের মতে হেথার মেয়েটা অনেক ভালো, সে এই পরিবারের অনেক যত্ন করে, নিজের পরিবার মনে করে। লিন্ডা শুধুই তার উপর সন্দেহ করছে। সকালে লিন্ডা তার মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু ক্লোইর তার মায়ের হাতের ব্রেকফাস্ট পছন্দ হয় না। ক্লোই তার মাকে বলে তোমারটা ভালো হয়নি, একটু পর হেথার আসবে, সে আমাকে ভালো করে ব্রেকফাস্ট তৈরি করে দেয়। এটুকুনি মেয়ে কত পাকা কথা। আপনি আমি এই কথা বললে পিটুনি একটাও নিচে পড়তো না। বিদেশি বাচ্চা বলে ছাড় পেয়ে গেল। লিন্ডা মাথা ঠান্ডা করে ক্লোইকে জিজ্ঞাসা করে গতকাল আমরা চলে যাওয়ার পর তুমি হেথারের সাথে কি গল্প করছিলে? ক্লোই তার মাকে মিথ্যে বলে যে তারা কোনো গল্পই করছিল না, দুজনে মুভি দেখেছে, খেলা করেছে আর ডিনার শেষ করে ঘুমিয়ে গেছে। লিন্ডা তাকে ভায়োলিন প্র্যাকটিসের কথা জিজ্ঞাসা করলে ক্লোই বলে সে আর কখনো ভায়োলিন প্র্যাকটিস করবে না। লিন্ডা ভীষণ অবাক হয়, যেই ক্লোই আগে এত পছন্দ করে ভায়োলিন বাজাতো সে আজ বলছে আর কখনোই ভায়োলিন বাজাবে না। কারণ জানতে চাইলে ক্লোই বলে সে কখনোই ভায়োলিন বাজাতে পছন্দ করত না। ক্লোই এতদিন তার মায়ের পছন্দে ভায়োলিন বাজিয়েছে, এখন থেকে সে তার নিজের পছন্দকে গুরুত্ব দিবে, কারণ হেথার তাকে বলেছে সব সময় নিজের পছন্দকে বেশি গুরুত্ব দিতে হয়। 4 বছরের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে লিন্ডা তাজ্জব বনে যায়। সে বুঝতে পারে হেথার তার এবং তার মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। লিন্ডা দরজা খুলে দেখে হেথার এসেছে। লিন্ডা তাকে বলে কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? গতকাল তুমি 3 ঘন্টা যাবৎ ক্লোয়ের সাথে
কোন বিষয়ে আলোচনা করছিলে? হেথার প্রথমে একটু আমতা আমতা করে বলে, আপনাকে কি ক্লোই বলেছে আমি 3 ঘন্টা যাবৎ তার সাথে কথা বলেছি? লিন্ডা হিডেন ক্যামেরার কথাটা হেথারকে জানাতে চায় না, তাই সে চুপ করে থাকে। হেথার বলে, আমরা আসলে বারবারার বিষয়ে কথা বলছিলাম। ক্লোই তো ছোট মানুষ, ও মৃত্যুর বিষয়ে অনেক বেশি কৌতূহলী। ও আমাকে এটা ওটা নানান প্রশ্ন করছিল, তাই আমি তাকে বুঝিয়ে বলছিলাম। অফিসে যাওয়ার আগে লিন্ডা হেথারকে বলে, সামনেই ক্লোয়ের স্কুলে ট্যালেন্ট শো প্রোগ্রাম আছে। আমি চাই ক্লোই এই প্রোগ্রামে ভায়োলিন বাজাবে। তুমি আজ থেকে ওকে ভায়োলিন প্র্যাকটিস করাবে। এরপর লিন্ডা অফিসের জন্য বেরিয়ে পড়ে। লিন্ডা বেরিয়ে যেতেই হেথার পুরো বাড়িতে হিডেন ক্যামেরা খুঁজতে শুরু করে। সে খুব ভালোভাবেই বুঝে গেছে ক্লোই তাকে 3 ঘন্টা যাবৎ গল্প করার কথা বলেনি। কোথাও নিশ্চয়ই কোনো হিডেন ক্যামেরা রাখা আছে, যেটার সাহায্যে লিন্ডা সর্বক্ষণ হেথারের উপর নজরদারি করছে। এদিকে মার্কের পুরনো বাড়িতে রেনোভেশনের কাজ প্রায় শেষের দিকে। এক দম্পতি মার্কের কাছ থেকে এই বাড়িটা কিনতে চায়। তারা সব কিছু নিয়েই বেশ খুশি ছিল। তবে শেষ মুহূর্তে এসে মার্ক যখন এই বাড়ির লিভিং রুমের ঝাড়বাতিটা জ্বালায়, তখনই শর্ট সার্কিট হয়ে সবকিছু মাঠে মারা যায়। মার্কের 2 ক্লায়েন্ট তাদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তারা এসব দেখে আর এই বাড়িটা কিনতে চায় না। তাদের আটকাতে যে মার্ক পড়ে যায় আর তার পায়ে আঘাত লাগে, কিন্তু মার্ক বুঝেই উঠতে পারে না যে এটা কিভাবে হলো, কারণ সে প্রতিটা জিনিস বারবার চেক করেছিল। মার্ক এই পুরো বিষয়টা নিয়ে ভীষণ ডিপ্রেসড হয়ে আছে। একটু মানসিক শান্তি খুঁজতে সে তার স্ত্রী লিন্ডাকে কল করে। তবে লিন্ডা এখন তার অফিসের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে আছে, তাই সে মার্কের কথায় তেমন গুরুত্ব দেয় না। তাকে খানিক সান্ত্বনা দিয়ে লিন্ডা তার কলটা কেটে দেয়। মার্ক মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে। হেথার তার মুখ দেখেই বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হয়েছে। সে মার্ককে সান্ত্বনা দেয় আর তার পায়ের ক্ষত দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সে মার্ককে ব্যথার ওষুধ খেতে দেয় আর বলে, আমারও আজকের দিনটা ভালো যায়নি। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছি। মার্ক তার কাছে ঝগড়ার কারণ জানতে চাইলে সে বলে, আমি একটা পরিবার চাই। আমি তাকে বিয়ে করতে চাই, তাকে বিয়ে করে সংসার করতে চাই। কিন্তু আমার মনে হয় আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে সিরিয়াস না। সে আমার থেকে তার কাজকে বেশি ইম্পর্টেন্ট মনে করে। মার্ক হেথারের লাভ লাইফের সাথে তার নিজের লাভ লাইফকে রিলেট করতে পারে, কারণ লিন্ডাও তাকে বোঝার চেষ্টা করে না। সে সারা দিন তার কাজ, অফিস এসব নিয়েই ব্যস্ত থাকে। কথা বলতে বলতে ইনিয়ে বিনিয়ে হেথার মার্ককে সিরিয়াস করার চেষ্টা করে। মার্ক এটা খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু মেয়েটা ছোট বলে সে তাকে কিছুই বলতে চায় না। হঠাৎ করেই হেথার মার্কের অনেক কাছাকাছি চলে আসে। এবার মার্ক তাকে সরিয়ে দিয়ে বলে, আমার মনে হয় তোমার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত। এবার হেথার পিছন থেকে মার্ককে বলে, আমি হিডেন ক্যামেরার সম্পর্কে জানি। তুমি কি কখনো আমাকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরায় দেখেছ? কিন্তু মার্ক মোটেও হেথারের সাথে কথা বাড়াতে চায় না। সে খুব ভালোভাবেই বুঝতে পারে এই মেয়ের মতলব ভালো না। মার্ক সোজা নিজের ঘরে চলে যায়। সে জানালায় উকি দিয়ে দেখে হেথার চলে গেছে কিনা, কিন্তু হেথার এখনো যাচ্ছে না। এজন্য মার্ক লিভিং রুমের ক্যামেরা ফুটেজ দেখতে তার ল্যাপটপ অন করে। তখন সে যা দেখে তা আপনার কল্পনাতীত। হেথার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে একে তার জামা কাপড় খুলে ফেলছে। মানে হেথার জানে মার্ক ঘরে যে ক্যামেরার ফুটেজ চেক করবে। সে এখনো মার্ককে সিডিউস করার চেষ্টা করছে। মার্ক এসব ফুটেজ ডিলিট করে দেয়, যেন তার স্ত্রী তাকে ভুল না বুঝে। মার্ক লিন্ডার সাথে লয়াল থাকতে চায়। সে যদিও ভীষণ ডিপ্রেসড হয়ে আছে, কিন্তু মার্ক তার নিজের ফিলিংসকে কন্ট্রোল করে। অন্যদিকে লিন্ডা যখন ক্যামেরার ফুটেজগুলো দেখে, তখন সে বুঝে যায় হেথার হিডেন ক্যামেরার কথা জেনে গেছে। হেথার ক্যামেরাটার দিকে বারবার তাকায়। বাড়ি ফিরে মাঝরাতে লিন্ডা বাকি ফুটেজগুলো চেক করতে গেলে আর কোনো ফুটেজ পায় না। পরদিন সকালেই লিন্ডা সবার আগে হিডেন ক্যামেরার দোকানটাতে যায়। সেই লোকটাকে বলে তার আরও ক্যামেরার প্রয়োজন, যেগুলোর মাধ্যমে সে ফুটেজের সাথে সাথে ভয়েস শুনতে পারবে।
বাড়িতে এসে লিন্ডা সব ক্যামেরা আর মাইক্রোফোনগুলো সেট করে। হেথার তার মেয়ের সাথে এমন কি বলছে যার ফলে তার ছোট্ট মেয়েটা মায়ের থেকে দূরে সরে যাচ্ছে, এই কথাগুলো শোনার জন্য লিন্ডা মরিয়া হয়ে উঠেছে। আজ ক্লোইর স্কুলে ট্যালেন্ট শো প্রোগ্রাম আছে, যেখানে ক্লোই ভায়োলিন বাজাবে। তাই লিন্ডা তার অফিসের কাজ কোনো মতে শেষ করে আগে আগে বেরিয়ে পড়ে। এমন সময় তার বস তাকে এক্সট্রা কাজের কথা বললে লিন্ডা ফ্যামিলি ইস্যুর অজুহাত দিয়ে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে। ক্লোই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেয়েটা তার মায়ের জন্য আশা করে বসে থাকবে। এদিকে বাড়িতে হেথার ক্লোইকে রেডি করায়। মার্ক যখন তার রুমে রেডি হচ্ছে, এমন সময় তার পিছন থেকে হেথার এসে হাজির হয়। মার্কের টাই পরতে একটু অসুবিধে হচ্ছে, এজন্য হেথার তাকে সাহায্য করতে চায়, কিন্তু মার্ক তাকে পাত্তা দেয় না। মার্ক বলে সে নিজেই পড়তে পারবে, কিন্তু হেথার পিছন থেকে জোর করে মার্ককে টাই পরিয়ে দেয়। হেথার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে মার্ককে খারাপ পথে আনার, তবে মার্ক তার কোনো ইশারায় পাত্তা দেয় না। অন্যদিকে লিন্ডা প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাস্তায় পুলিশ তার গাড়ি দাঁড় করায়। লিন্ডা প্রথমে মনে করে অনেক স্পিডে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে থামিয়েছে, কিন্তু পুলিশ লিন্ডার গাড়ি তল্লাশি করে। তারা লিন্ডাকে গাড়ি থেকে নেমে আসতে বলে, তবে পুলিশ খুব স্বাভাবিকভাবেই লিন্ডার গাড়িতে সন্দেহজনক কিচ্ছু পায় না। পুলিশ লিন্ডাকে জানায় কেউ তাদের কল করে বলেছে লিন্ডা কোনো এক বাচ্চাকে কিডন্যাপ করে পালাচ্ছে। এমনকি অভিযোগকারী লিন্ডার গাড়ির সম্পূর্ণ ডিটেলস পুলিশকে জানিয়েছে। লিন্ডা পুলিশকে বুঝিয়ে বলে যে সে তার মেয়ের স্কুলের প্রোগ্রামের জন্য দ্রুত গাড়ি চালাচ্ছিল, এছাড়া তার আর কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু পুলিশ এত সহজে লিন্ডাকে বিশ্বাস করে না, তাই তারা লিন্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। লিন্ডা বাড়ি ফিরে দেখে ক্লোই তার স্কুলের প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরে এসেছে। সে তার বাবা আর হেথারের সাথে খুনসুটিতে মেতে উঠেছে। বাড়িতে ফিরে লিন্ডা তার মায়ের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে ক্লোইর বড্ড অভিমান হয়েছে তার মায়ের উপর। মাকে দেখে মন খারাপ করে ক্লোই ঘর থেকে চলে যায়। যাওয়ার আগে সে বলে, আমি ভাবতেও পারিনি মা যে তুমি আসবে না। হেথার ক্লোইর পেছন পেছন যেতে নিলে লিন্ডা তাকে আটকায়। সে হেথারকে বলে, তুই হাই স্কুলে পড়ো, আমার মনে হয় তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ, তাই আমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। হেথার এবার থতমত খেয়ে বলে, দয়া করে আমার বাবা মায়ের সাথে কথা বলতে যাবেন না। হ্যাঁ, আমি আপনাদের মিথ্যে বলেছি, আমি কোনো হাই স্কুলে পড়ি না। আমি গত 6 মাস আগে আমার বাড়ি ছেড়েছি। আমার বাবা মা আপনাদের মতো না। হেথার তার বাবা মায়ের সম্পর্কে মার্ক এবং লিন্ডার কাছে অনেক বাজে বাজে কথা বলে। হেথার লিন্ডাকে বলে তার বাবা ছোট থেকে তাকে অত্যাচার করত। তার বাবা মা লিন্ডা এবং মার্কের মতো এত ভালো বাবা মা কখনোই হতে পারবে না। আর মা বাবার অত্যাচারেই হেথার বাড়ি ছেড়েছে। তার বাবা তার সাথে পশুর মতো আচরণ করত। হেথার বলে সে নিজেও জানে না সে কতবার তার বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছে। এসব বলতে বলতে হেথার কান্না করতে শুরু করে। তার অতীতের সব কথা শুনে মার্ক অনেক ইমোশনাল হয়ে যায়। তবে লিন্ডা আর কোনো মতেই হেথারকে তার মেয়ের দেখাশোনার জন্য রাখতে চায় না। এটা সে হেথারকে স্পষ্টভাবে বলে দেয়। হেথার বাড়ি ছেড়ে চলে গেলে মার্ক লিন্ডার উপর রেগে যায়। সে লিন্ডাকে বলে, খুব ভালো কাজ করলে। একে তো নিজের কাজের ব্যস্ততা দেখিয়ে মেয়ের স্কুলের প্রোগ্রামে আসলে না, আবার বাড়ি এসে বেবিসিটরের চাকরি খেয়ে দিলে। শুনলে তো মেয়েটা কোন পরিস্থিতিতে ছিল, তার বয়স অল্প, তাকে কি ক্ষমা করা যেত না? লিন্ডা মার্ককে পুলিশের ঝামেলার কথা খুলে বললে মার্ক বলে, তুমি সব কিছুতেই অজুহাত দেখিয়ে দাও। ফ্যামিলির জন্য তোমার কোনো সময় নেই। তুমি কবে আমার মনের কথা ঠিকভাবে শুনেছ বলতে পারবে? তোমার কাছে সবকিছুর জন্য সময় আছে, শুধুমাত্র পরিবার বাদে। এমনকি মার্ক লিন্ডাকে হেথারের সাথে তুলনা করতে শুরু করে। সে লিন্ডাকে লিন্ডার অতীত নিয়েও খোঁচা দেয়। লিন্ডা যখন ক্লোইকে জানায় আগামীকাল থেকে হেথার তাকে দেখাশোনা করতে আসবে না, তখন ক্লোই তার মায়ের উপর ভীষণ রেগে যায়। সে তার মাকে বলে বসে, আমি তোমাকে ঘৃণা করি, আমি হেথারকে পছন্দ করি, তাই আমার হেথারকেই লাগবে। অর্থাৎ হেথার মেয়েটার জন্য লিন্ডা তার স্বামী, সন্তান সবকিছু থেকে দূরে সরে গেছে। এদিকে দেখা যায় হেথার মার্কের রেনোভেট করা পুরনো বাড়িটাতে ঢুকছে। এখানে বসে সে মার্কের ল্যাপটপে হিডেন ক্যামেরার ফুটেজ দেখছে, যেখানে মার্ক এবং লিন্ডা একে অপরের সাথে হেথারকে নিয়ে ঝগড়া করছে। ফুটেজগুলো দেখে হেথারের মুখে এক প্রশান্তির হাসি। মানে লিন্ডাকে পুলিশি ঝামেলায় ফেলানোর প্ল্যানটা হেথারের ছিল।
লিন্ডা তার পরিবার নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে আছে। সে বুঝতে পারছে হেথার মেয়েটা তার পরিবারে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চাচ্ছে। অফিসে বসেও লিন্ডা হিডেন ক্যামেরার ফুটেজগুলো দেখছে, যেখানে হেথার তার ছোট্ট মেয়েকে অনেক পাকা পাকা কথা শেখাচ্ছে। এসব শেখার বয়স বাচ্চাটার এখনো হয়নি। এমন সময় লিন্ডার কাছে তার বস চলে আসে। লিন্ডার বস লক্ষ্য করে লিন্ডা তার অফিসের কাজ বাদ দিয়ে তার বাড়ির হিডেন ক্যামেরার ফুটেজ দেখছে। এজন্য বস লিন্ডাকে অনেক বকাঝকা করে। আগামীকাল অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যেই প্রজেক্টটা লিন্ডাকে দেওয়া হয়েছিল সেটা ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। বস লিন্ডাকে সাবধান করে বলে মিটিংয়ে লিন্ডার প্রেজেন্টেশনে যেন কোনো প্রকার ভুল না থাকে, কারণ এটা তাদের অফিসের জন্য অনেক বড় একটা সুযোগ। আর লিন্ডা এই দায়িত্বটা নিজেই মাথা পেতে নিয়েছে। বস চলে গেলে লিন্ডার কাছে তার সহকর্মী জেস আসে। লিন্ডা জেসকে সবটা খুলে বলে। এবার জেস জানায় জেস লিন্ডাকে যে ক্যামেরার দোকানের ঠিকানা দিয়েছিল সেই দোকানদার আসলে একজন সিক্রেট ইনভেস্টিগেটর, তাই তিনি হয়তো লিন্ডাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। লিন্ডার এক মুহূর্ত অপেক্ষা না করে সেই দোকানদারের কাছে চলে যায়। লিন্ডা তাকে সবটা খুলে বলে। এবার সেই সিক্রেট ইনভেস্টিগেটর হেথারের বাবা মার ঠিকানা খুঁজে বের করতে লিন্ডাকে সাহায্য করে। লিন্ডা হেথারের বাড়ির ঠিকানা পেয়ে যায়, তবে এই ঠিকানায় যেতে লিন্ডার বেশ সময় লেগে যাবে। তাই সে একটা ভয়েস মেসেজে মার্ককে এই বিষয়টা জানিয়ে দেয় যে আজ বাড়ি ফিরতে তার দেরি হয়ে যাবে। তবে এই ভয়েস মেসেজটা মার্কের হাতে পৌঁছায় না। হেথার এটা শুনে ডিলিট করে দেয়। এরপর লিন্ডা সোজা বেরিয়ে পড়ে হেথারের বাড়ির উদ্দেশ্যে। সেখানে যে লিন্ডা হেথারের বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারে হেথার যেমনটা বলেছিল তার বাবা মা মোটেও তেমনটা নয়। তারা তাদের হারিয়ে যাওয়া মেয়ের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তবে হেথারের বাবা যখন লিন্ডাকে হেথারের ছবিগুলো দেখায় সেখানে লিন্ডা হেথারের কোনো ছোটবেলার ছবি দেখতে পায় না। এ ব্যাপারে লিন্ডা তার বাবা মায়ের কাছে জানতে চাইলে তারা বলেন হেথার তাদের অ্যাডপ্টেড চাইল্ড, অর্থাৎ হেথারের বলা প্রত্যেকটা কথাই মিথ্যে। এখন লিন্ডা বুঝতে পারে যেই মেয়ে তার বাবা মায়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারে সেই মেয়ে আরো কত কি না করতে পারে। লিন্ডা যখন হেথারের বাড়ি থেকে বেরিয়ে আসছিল সেই সময়ে হেথারের মা কাঁদতে কাঁদতে লিন্ডাকে বলে তুমি যদি আমার মেয়ের সন্ধান পাও দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও। হেথার ছাড়া তাদের আর কেউ নেই। লিন্ডার কাছে এই বৃদ্ধ মা বাবাকে দেখে খুব খারাপ লাগে। কথা না বাড়িয়ে সে বাড়িতে ফিরে আসে। লিন্ডা ফিরে আসার পর মার্ক তাকে জিজ্ঞাসা করে যে লিন্ডা কোথায় গেছিল। লিন্ডা মার্ককে সবটা খুলে বলে। খুবই অদ্ভুতভাবে সবটা শোনার পর মার্কেই প্রথমবারের মতো লিন্ডাকে বলে আমার মনে হয় মেয়েটাকে আমাদের পরিবারে রাখা উচিত না। লিন্ডা মার্কের মুখে এই কথা শুনে বেশ খুশি হয়। সে মনে মনে ভাবে ফাইনালি তার হাজবেন্ড বুঝতে পেরেছে। এরপর লিন্ডা হেথারের সাথে সরাসরি কথা বলে। লিন্ডা হেথারকে বলে আমি তোমার বাড়িতে গেছিলাম, তোমার বাবা মায়ের সাথে কথা বলেছি। হেথার নিজেকে ঠিক প্রমাণিত করতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। লিন্ডা বলে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ। এরপর সে হেথারকে বাড়ি থেকে বের করে দেয়। লিন্ডা ভেবেছিল এবার হয়তো সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু সে জানতো না এই শয়তান মেয়ে ভিতর ভিতর কি খেল খেলছে। পরদিন লিন্ডার অফিসে বাইরের ক্লায়েন্টদের সামনে এক ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে। যে মিটিং এর দায়িত্ব লিন্ডার উপর। প্রেজেন্টেশনের সময় লিন্ডা অনেক সুন্দর করে মিটিংটা শুরু করে। লিন্ডার তৈরি অ্যাডভার্টাইজ সবার কাছে অনেক প্রশংসা কুড়ায়, কিন্তু হঠাৎ করেই অ্যাডভার্টাইজ ভিডিওর মধ্যে লিন্ডার বেডরুমে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ অন হয়ে যায়। যেই ফুটেজে লিন্ডার বেডরুমে হেথার তার হাজবেন্ড মার্কের সাথে ইন্টিমেট হচ্ছে। ভিডিওটা দেখে লিন্ডার চোখ কপালে উঠে যায়, পায়ের তলা থেকে মাটি সরে যায়। অফিসের এতগুলো মানুষের সামনে লিন্ডার স্বামীর এমন ভিডিও দেখে লিন্ডার লুকানোর জায়গা খুঁজে পায় না। এবার সে বুঝতে পারে সে মেয়েটাকে যতটা হালকাভাবে নিয়েছিল মেয়েটা তার চেয়ে কয়েক গুণ ঝানুমাল। লিন্ডার চাকরি চলে গেছে। সে সোজা বাড়িতে এসে মার্ককে জেরা করতে শুরু করে। মার্ক লিন্ডাকে বোঝাতে থাকে এগুলো সে নেশাগ্রস্ত অবস্থায় করেছে। গতকাল যখন লিন্ডা হেথারের বাবা মায়ের কাছে গেছিল সে সময় হেথার মার্ককে জোর করে ড্রিঙ্ক করায়। তখন মার্ক নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। লিন্ডা প্রথমে কষ্ট পেলেও পরে বুঝতে পারে হেথার মূলত এটাই চাইছিল। সে লিন্ডা এবং মার্কের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে চেয়েছিল।
লিন্ডার সংসার নষ্ট করতে চেয়েছিল, কিন্তু একটা মেয়ে যতই সাইকো হোক, লিন্ডার সংসার নষ্ট করে তার লাভ কি? হঠাৎ করেই কেন যেন লিন্ডার মনে হয় মেয়েটার একমাত্র উদ্দেশ্য ছিল লিন্ডার মেয়ে ক্লোই। লিন্ডা দৌড়ে ক্লোইর ঘরে যেতেই দেখে ক্লোই তার ঘরে নেই। এরপর তারা একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নেয়। ডিটেকটিভ চলে গেলে লিন্ডার মনে পড়ে ক্লোইর ঘরে একটা হিডেন ক্যামেরা আছে। তাই লিন্ডা দ্রুত ক্যামেরার ফুটেজটা চেক করে। ফুটেজটা চেক করলে সে দেখে হেথার ক্লোইকে নিয়ে যাওয়ার আগে লিন্ডার জন্য একটা মেসেজ রেখে গেছে। সেই ভিডিওতে হেথার লিন্ডাকে বলেছে, মেয়েকে আবার দেখতে চাইলে তোমার হাজবেন্ডের পুরানো রেনোভেট করা বাড়িতে চলে এসো। লিন্ডা এক মুহূর্ত অপেক্ষা না করে কারো সাহায্য ছাড়াই তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এখানকার চিলেকোঠায় এসে লিন্ডা ক্লোইকে হেথারের কাছে পায়। হেথার ক্লোইর মাথায় ড্রিল মেশিন ঠেকিয়ে লিন্ডার কাছে সবচেয়ে বড় সত্যি রিভিল করে, যা আজ থেকে 18 বছর আগের কথা। হেথার বলে, আমি হসপিটালের ভিডিও ক্লিপ দেখে তোমার ঠিকানা খুঁজে পেয়েছি। এত বছর ধরে আমার একটাই ধ্যান জ্ঞান ছিল, তুমি আমাকে যেভাবে পরিবার থেকে আলাদা করেছিলে আমি ঠিক সেইভাবে তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করব। লিন্ডা প্রথমে হেথারের কথা বুঝতে পারে না। এরপর সে বুঝতে পারে সে লিন্ডাকে কি বলতে চাচ্ছে। মূলত লিন্ডা যখন টিনেজার ছিল তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে ওয়ান নাইট স্টে করে প্রেগনেন্ট হয়ে যায়। এরপর লিন্ডা তার সন্তানকে রাখতে চাইলেও তার এক্স বয়ফ্রেন্ড বাচ্চাটাকে চায়নি। অসহায় লিন্ডা উপায় না পেয়ে তখন বাচ্চাটাকে একটা হসপিটালের সামনে কাপড়ে পেঁচিয়ে রেখে এসেছিল। আর আজ সেই বাচ্চাই হেথার সেটাই দাবি করছে। কিন্তু লিন্ডা এবার বিষয়টা ক্লিয়ার করে যে হেথার তার মেয়ে কিছুতেই হতে পারে না, কারণ লিন্ডার মেয়ের সাথে লিন্ডার যোগাযোগ আছে। এটা সত্যি যে সে বাচ্চাটাকে এভাবে রেখে এসে একটা ভুল করেছিল, কিন্তু যখন লিন্ডা স্বাবলম্বী হয়েছে তখনই সে তার হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ করতে শুরু করেছে। আর এখন সেই মেয়ের ভরণ পোষণ সবকিছুর দায়িত্বই লিন্ডার নিজেই বহন করে। আসলে সেদিন হসপিটালে একসাথে দুটো বাচ্চা পরিবার হারা হয়েছিল, যার মধ্যে একজন লিন্ডার মেয়ে, অন্যজন হেথার। অর্থাৎ হেথার এতদিন ভুল মানুষের পিছনে দৌড়েছে। মূলত হেথারের মা লিন্ডা নয়, অন্য কেউ। হেথার এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে তার হাতে থাকা ড্রিল মেশিন দিয়ে লিন্ডার উপর অ্যাটাক করে বসে। এরই মধ্যে চিলেকোঠায় মার্ক চলে আসে। মার্ক হেথারকে আটকাতে গেলে হেথার মার্কের উপরও অ্যাটাক করে। এবার লিন্ডা আর কিছুতেই এই মেয়েকে নিতে পারে না। লিন্ডা হেথারকে চিলেকোঠার জানালা দিয়ে ছুঁড়ে ফেলে। হেথার উপর থেকে মাটিতে পড়েই মারা যায়। এরপর দেখা যায় লিন্ডা তার মেয়ে এবং স্বামীকে নিয়ে একটা সুখী পরিবারের সময় কাটাচ্ছে। কিন্তু সে আর কখনোই চাকরি করেনি। সে তার সম্পূর্ণ সময় তার পরিবারকে দেয়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। একটা বাসে একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। মহিলাটা বাসে থাকা একটা ছোট্ট বাচ্চাকে দেখে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, বাচ্চাটার নাম কি? তখন দেখা যায় বাচ্চাটার মা আর কেউ না, বরং হেথার। সে মারা যায়নি। হেথার বৃদ্ধ মহিলাকে বলে তার বাচ্চার নাম মার্ক। বাচ্চাটার নাম সে তার বাবার নামের সাথে মিলিয়ে রেখেছে। এই বাচ্চার বাবা লিন্ডার হাজবেন্ড মার্ক। হয়তো সেদিনের ইন্টিমেসির ফল এই বাচ্চা। হয়তো এই হেথার আবারও কোনো একদিন এই সুখী পরিবারের কাল হয়ে ফিরে আসবে। আর তখন হয়তো তার রূপ হবে আরো ভয়ঙ্কর। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।